নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে গতকালই, এবং গতকাল প্রার্থী তালিকা প্রকাশ করার পরে বীরভূম আরো একবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এবং বীরভূম জেলায় মোট 11টা বিধানসভা কেন্দ্র রয়েছে, এবং সেই 11টা বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু বড় সড়ো বদলের ছবি, এবং কোথাও গিয়ে যে দল কাজল শেখকে আবারও প্রাধান্য দিচ্ছে সেটা কোথাও বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস। এবং অবশ্যই অনুব্রত মণ্ডলের সময় যে শেষ হতে যাচ্ছে, বা অনুব্রত মণ্ডলকে যে আর খুব একটা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস দল, সেটা কিন্তু গতকালের প্রার্থী তালিকা থেকেই একদম বোঝা যায়। কেন বলছি এই কথা? তার কারণ প্রথমবার একদম বিধানসভা ভোটে লড়বার জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কাজল শেখ। যে কাজল শেখ আপনারা জানেন অনুব্রত মণ্ডলের একদম মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে তার পরিচয় গত 3-4 বছর ধরে রয়েছে। এবং সেই কাজল শেখ এই মুহূর্তে হাসন থেকে লড়ছেন। বীরভূমের একটি জায়গা, বীরভূমের একটি বিধানসভা কেন্দ্র হাসন, সেখান থেকে কাজল শেখ নিজে লড়াই করছেন। এবং অন্যদিকে গুরুত্বপূর্ণ কেন বলছি, অনুব্রত মণ্ডলের ডানা ছাটা হচ্ছে, অনুব্রত মণ্ডলের শক্তি কমিয়ে আনছে তৃণমূল কংগ্রেস। তার কারণ এই মুহূর্তে বিকাশ রায়চৌধুরী সিউড়ির বিধায়ক ছিলেন, এবং একদম অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। সেই বিকাশ রায়চৌধুরীর টিকিট বাদ গিয়েছে এবারে, এবং এটা কিন্তু বড় সড়ো একটা প্রেক্ষিত যে বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা এবং অনুব্রত মণ্ডল এই তিনজনকে নিয়ে যে তৃণমূল কংগ্রেস বীরভূম থেকে রীতিমতন খাতা খুলতে পেরেছিল 2011 সালে, এবং সেই তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে বলা যেতে পারে 2024 সাল পর্যন্ত বা 2021 সালের ভোট পর্যন্ত সম্পূর্ণ কক্ষিগত ছিল অনুব্রত মণ্ডলের হাতে, এই বিকাশ রায়চৌধুরীর হাতে। সেই বিকাশ রায়চৌধুরীকে সিউড়ি থেকে তার টিকিট কেটে দেওয়া, এটা কিন্তু অবশ্যই একটা গুরুতর একটা বক্তব্য। এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিতে চাইলো যে এই মুহূর্তে কাজল তাদের কাছে প্রিয়, এবং অনুব্রত মণ্ডল তার বেশ খানিকটা যে ক্ষমতা সেটা কিন্তু কেড়ে নেওয়ার সময় এসেছে। সমস্তটা বিস্তারিত বলবো ব্যাখ্যা করে। কেন বলছি এই কথা, তার আরো বিভিন্ন ছবি বীরভূমেরই অন্যান্য বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ধরা পড়েছে। বিকাশ রায়চৌধুরী যেমন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার নাম কাটা গিয়েছে। কাজল ঘনিষ্ঠ এমন কিছু বিধায়কের নামও কিন্তু এবার উঠে এসেছে, সেগুলো ব্যাখ্যা করবো আপনাদের সামনে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। বিধানসভা ভোট একদম আসতে চলেছে। 23 এপ্রিল, 29 এপ্রিল ডেট ঘোষণা হয়ে গিয়েছে। 4 মে আমরা জানতে পারবো পরবর্তী সরকার কে তৈরি করছেন। ঠিক তার আগে প্রত্যেকটা দল যখন একদম কোমর বেঁধে নামছে, প্রথম পক্ষের তালিকা প্রকাশ করার পর দ্বিতীয় পক্ষের তালিকা তৈরি করতে ব্যস্ত হয়েছে বামেরা, রীতিমতন আমরা দেখতে পেয়েছি বিজেপি একই স্ট্র্যাটেজি নিয়েছে। তখন তৃণমূল কংগ্রেস 291টা আসনেই একবারে বসে তৃণমূল কংগ্রেস নেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তারা দুজন কিন্তু সরাসরি এই মুহূর্তে প্রার্থী তালিকা ঘোষণা করলেন। এবং এই যে প্রার্থী তালিকা ঘোষণা, সেই প্রার্থী তালিকা ঘোষণার মাধ্যমে কিন্তু একটা জিনিস রীতিমতো স্পষ্ট হলো যে কোথাও বীরভূমকে কেন্দ্র করে অনুব্রত মণ্ডলের দাপট কমছে। এবং এই দাপট কমার সঙ্গে সঙ্গে কার দাপটটা বাড়ছে, দাপটটা যদি কারোর বেড়ে থাকে তাহলে সেটা কাজল শেখ। এবং আপনাদেরকে জানাই, কাজল শেখ নিজে যে শুধু আসন থেকে টিকিট পেয়েছেন তেমন নয়। কাজল ঘনিষ্ঠ, কাজলের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত বিধান মাঝি, তিনি নানুর থেকে টিকিট পেয়েছেন এবারে। এবং আরো আরেকজন টিকিট পেয়েছেন, তিনি নরেশ বাউরি দুবরাজপুর থেকে টিকিট পেয়েছেন, কিন্তু নরেশ বাউরি কিন্তু মাঝে টিকিট পাননি। তিনি আগে অবশ্যই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ছিলেন, তার পরবর্তীতে যখন অনুব্রত মণ্ডল জেলে চলে যান তখন কাজল ঘনিষ্ঠ তিনি হন। এবং এইবারে 2026 সালে একদম সরাসরি যেভাবে নরেশ বাউরিকে আবার তুলে আনলো দুবরাজপুর থেকে, তাকে টিকিট দেওয়া হলো, সেখানে কিন্তু কাজল ঘনিষ্ঠ একটা সম্পূর্ণ জায়গা তৈরি করতে চাইছে বীরভূমটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেটাই কিন্তু একদম সরাসরি প্রতিষ্ঠিত হয়। এবং আপনাদেরকে মনে করিয়ে দিই যে যখন 2025 সালের একদম শুরুর দিকে এসআইআর এবং ভোটার লিস্ট সংক্রান্ত একটা মামলা নিয়ে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছিলেন, তখন তিনি একটা কথা বলেছিলেন। তখন সদ্য অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরেছেন। সেই সময় তিনি একটা কথা বলেছিলেন, অনুব্রত মণ্ডল স্টেজের সামনে বসে আছেন, কাজল শেখ বসে আছেন, এবং সেই সময়
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের ওপর থেকে প্রথম ইঙ্গিতটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কেষ্ট এবার কিন্তু একা কাজ করলে হবে না এবং কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, কোট আনকোট এই কথাটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই থেকেই কোথাও গিয়ে কাজল শেখের উপর আস্থা, এবং কাজল শেখের উপর আস্থা হওয়ার যে প্রেক্ষিতটা সেটাও কিন্তু কাজল শেখ নিজেই একদম প্রমাণ করেছেন নিজেকে। তার কারণ একদম সরাসরি 2024 সালের যে ভোটটা হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম, 2024-এর যে লোকসভা ভোট, সেখানে দুটো সিট বীরভূমকে কেন্দ্র করে থাকে এবং সেই দুটো সিট, একটা বোলপুর এবং আরেকটি বীরভূম, সেই দুটো সিট কিন্তু একদম সরাসরি জিতিয়ে এনেছিলেন কাজল শেখ, শতাব্দী রায় এবং অসিত মাল। এই দুজন এমপি কে সরাসরি লোকসভায় পাঠানোর যে মূল কাণ্ডারি ছিলেন সেটাই কিন্তু কাজল শেখ। এবং এটা তিনি প্রমাণ করেছিলেন যে অনুব্রত মণ্ডল ছাড়াও ভোট হয়, এবং অনুব্রত মণ্ডল যখন 2022 সালে অ্যারেস্টেড হন তখন তার পরবর্তী সময় সম্পূর্ণ ফাঁকা জায়গাটায় কাজল শেখ কিন্তু কাজ করেন, সংগঠনের কাজ করেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তিনি পয়েন্ট আউট করতে পেরেছিলেন সেটা কিন্তু যে অনুব্রত মণ্ডল বলতেই যে সন্ত্রাস, গুড় বাতাসা, নকুল দানা, বিভিন্ন ধরনের কথা, চরাম চরাম, বিভিন্ন পুলিশের গাড়িতে বোম মারো, এই যে ভাষা সন্ত্রাস কিংবা একদম মাঠে ময়দানে নেমে সন্ত্রাস, সেগুলো না করেও ভোটে জেতা যায়, সেগুলো না করেও মার্জিন অনেক বাড়ানো যায়, সেই রাজনীতিটা কোথাও গিয়ে কাজল শেখ কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন। এবং সেই 2024-এর এই যে প্রমাণ করে দেওয়া, এই যে একদম সরাসরি 2024-এর ভোটের রেজাল্টটা তৃণমূল কংগ্রেসের দিকে তুলে দেওয়া, এবং শতাব্দী রায় বলেছিলেন, একদম সরাসরি সার্টিফিকেট দিয়েছিলেন যে কাজল শেখ যেভাবে লড়াইটা করেছেন, কাজল শেখ দেখিয়ে দিয়েছেন যে গুলি বন্দুক লাগে না লড়াই করতে। এই যে বিষয়গুলো উঠিয়ে আনা, এগুলো কিন্তু দল পর্যবেক্ষণ করছিল। কোর কমিটিতে একদম কাজল শেখকে রাখা হয়েছিল অনুব্রত মণ্ডলের সঙ্গেই, এবং অনুব্রত মণ্ডলকে কিন্তু জেলা সভাপতির যে পদ সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের যদি মনে থাকে, পর পর অনুব্রত মণ্ডলের কিন্তু ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে। তিনি বহু পুরোনো দিনের নেতা, কিন্তু তার পরবর্তীতে অনুব্রত মণ্ডলকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার একটা বহুদিনের ইঙ্গিত কিন্তু তারা দিচ্ছিল তৃণমূল কংগ্রেস নেত্রী। এবং তার মধ্যেই গত কয়েক মাস আগেই একটা ঘটনা ঘটিয়ে ফেলেন অনুব্রত মণ্ডল। সেটা কি, সেটা আপনাদের অবশ্যই মনে থাকবে যে একটা ভাষা সন্ত্রাস যেভাবে তিনি ছড়িয়ে দিয়েছিলেন, সেখানকার আইসি কে ফোন করে, পুলিশের আইসি কে ফোন করে রীতিমতন তার কল রেকর্ড সেটা ভাইরাল হয়েছিল, এবং সেখানে অকথ্য তিনি বক্তব্য রেখেছিলেন কিছু আইসি কে উদ্দেশ্য করে, তার পরিবারকে উদ্দেশ্য করে। সেটাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে বেশ খানিকটা ব্যাকফুটে যেতে হয়েছিল, এবং সেই ব্যাকফুটে গিয়ে অনুব্রত মণ্ডলকে দিয়ে ক্ষমা চাওয়াতে হয়, এবং সম্পূর্ণভাবে অনুব্রত মণ্ডল চিঠি লিখে ক্ষমা চান। তো এই ঘটনাগুলো কিন্তু কখনোই তৃণমূল কংগ্রেসের অনুকূলে যাচ্ছিল না, এবং সম্পূর্ণ জেলাটাকে কাজল শেখ যেভাবে নিজের দায়িত্বে সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তেমন খবর উঠে আসছিল, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে আরো একবার প্রমাণিত হলো ভোটের যখন প্রার্থী তালিকা প্রকাশিত হলো, এবং সরাসরি নতুনদের নাম তুলে আনা, নতুনদের সুযোগ করে দেওয়া, সেই যে জায়গাটা চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক ভাবে, সেটা আরো একবার একদম সরাসরি প্রকাশিত হলো যখন কাজল শেখের মতন একজন সাংগঠনিক মানুষ, এর আগে তিনি পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন শুধুমাত্র, কোনোদিন তার অভিজ্ঞতা নেই যে বিধানসভা ভোটে তিনি দাঁড়াবেন, কিন্তু তাকে এবার হাসন থেকে যেভাবে টিকিট দেওয়া হলো, এবং শুধু টিকিট দেওয়া হলো তাকে নয়, তার যে সাঙ্গপাঙ্গ বলা যেতে পারে, তার একদম ছায়া সঙ্গী, তাদের যেভাবে টিকিট দেওয়া হলো, যার মধ্যে বিধান মাঝি অত্যন্ত কাজল ঘনিষ্ঠ, সবসময় কাজল শেখকে ফ্রেমে দেখা গেলেই বিধান মাঝিকে তার পাশে দেখা যায়, তাকে যেভাবে নাড়ুর থেকে টিকিট দেওয়া হলো, যেভাবে নরেশ বাউরি তাকে আবার টিকিট দেওয়া হলো, তিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ছিলেন, এখন কাজল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, সেই দুবরাজপুর থেকে নরেশ বাউরিকে যেভাবে টিকিট দেওয়া হলো, এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। যেখানে একদম সরাসরি বিকাশ রায় চৌধুরী, যিনি কোর কমিটির সদস্য ছিলেন, যিনি একদম তৃণমূল কংগ্রেসটা বহুদিন ধরে করে আসছেন, জন্মলগ্ন থেকে করে আসছেন, অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন, যিনি এই কোর কমিটির আহ্বায়ক ছিলেন বিকাশ রায় চৌধুরী, তাকে টিকিট দেওয়া হলো না। এই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে একদম স্পষ্ট ইঙ্গিত যে বীরভূম কোথাও গিয়ে কেষ্টমণ্ডলের হাত ছাড়া হচ্ছে, এবং যদি কারোর হাতে এই মুহূর্তে থেকে থাকে বীরভূম, সেটা কাজল শেখ, তেমন হাই কমান্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিল। আমরা অবশ্যই নজর রাখবো বীরভূমের দিকে, বীরভূমে এবারে শান্তির ভোট হয় নাকি সন্ত্রাসের ভোট হয়, অবশ্যই আপনাদের জানাতে থাকবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।